গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন জুল ভার্নের লেখা গল্প ৮০ দিনই বিশ্বভ্রমণ। আজ রয়েছে এর চতুর্থ পর্ব। ওদিকে রানী আউদেকে নিয়ে নিশ্চিন্ত মনে সাহেবপাড়া বেড়াতে বেরিয়েছেন ফিলিয়াস ফগ। তার অনুরোধে রানী ইউরোপে যেতে সম্মত হয়েছেন। অনেক দূরের পথ পাড়ি দিতে কিছু কিছু জিনিসপত্র লাগবে ভেবে কেনাকাটার কাজও বেড়াবার সাথে সেরে নিচ্ছে। ফগের মতো একজন ইংরেজ না হয় স্রেফ একটা ব্যাগ কাঁধে নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারেন, কিন্তু তা তো আর কোনো ভদ্রমহিলার পক্ষে সম্ভব নয়। বেড়ানো আর কেনাকাটা শেষ করে হোটেলে ফিরলেন ওরা। খাওয়ার ঝামেলা চুকিয়ে ফিলিয়াস ফগ দ্য টাইমস আর ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পড়তে শুরু করলেন। পাসোপার্তুকে এত রাতেও ফিরতে না দেখে মোটেও দুশ্চিন্তায় পীড়িত হলেন না, কারণ ইয়োকোহামার জাহাজ আগামীকাল ভোরের আগে ছাড়বে না বলে জানেন তিনি। কাজেই পাসোপার্তুর অনুপস্থিতি তাকে বিচলিত করল না। ব্যাপারটা নিয়ে মোটেই মাথা ঘামালেন না তিনি। পরদিন ভোরবেলা পাসোপার্তুকে ডাকলেন ফগ। কিন্তু এ কি, কোথায় পাসোপার্তু? ফগ এই প্রথম শুনলেন গত রাতে পাসোপার্তু ফেরেনি। এই বিষয়ে কি ভাবলেন তিনি তা একমাত্র ওপরালাই জানেন। কাউকে কিছু না বলে জিনিসপত্র গোছগাছ করে নিলেন। রানী আউদাকে সাথে নিয়ে কর্ণাটিকা জাহাজ ধরার উদ্দেশ্যে রাস্তায় এসে নামলেন। জেটিতে পৌঁছলেন ফগ, শুনলেন কর্ণাটিকা জাহাজ আগের দিন রাতেই রওনা হয়ে গেছে। এই অপ্রত্যাশিত খবর শুনেও বিন্দু মাত্র বিচলিত হলেন না ফগ। তার স্বাভাবিক ভঙ্গিতে তিনি রানী আউদাকে বললেন, এই বিষয়ে দুশ্চিন্তা করবেন না, উপায় একটা হয়েই যাবে। এদের কাছে দাঁড়িয়েছিল গোয়েন্দা ফিক্স। তীক্ষ্ণ চোখে দেখছিল আর কান খাড়া করে শুনছিল সব। এতক্ষণে সে ফিলিয়াস ফগের সামনে এসে দাঁড়ালো। আমরা তো একই জাহাজে রেঙ্গুনের যাত্রী ছিলাম, তাই না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক মাফ করবেন, আমি ভেবেছিলাম পাসোপার্তুকে দেখতে পাবো আপনাদের সাথে। ব্যগ্র শোনালো রানী আউদার কণ্ঠস্বর। ও কোথায় আছে আপনি জানেন মিস্টার? ফিক্স, আমার নাম ফিক্স। হঠাৎ বিস্মিত হবার ভান করল সে। সে কি, আপনাদের সাথে আসেনি সে? না, গতকাল থেকে কোনো খোঁজ পাচ্ছি না তার, বললেন রানী আউদা। ভাবছি ও কি কর্ণাটিকা জাহাজে উঠে চলে গেছে। আপনাদের ফেলে একা কি করে সে যাবে? মাফ করবেন, ওই জাহাজে আপনারা বুঝি যেতে চেয়েছিলেন? হ্যাঁ, আমারও সেই রকম ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ জাহাজটা চলে যাওয়ায় ভীষণ বিপদে পড়লাম। মেরামতের কাজ শেষ হওয়ায় 12 ঘন্টার আগেই হংকং ছেড়ে গেছে। এখানে এসে এইমাত্র খবরটা পেলাম। 1 সপ্তাহের মধ্যে আর কোনো জাহাজও নেই। কি মুশকিল ভাবুন একবার। ফিক্সের চোখে কুটিল হাসি খেলে গেল। ঝিলিক দিয়ে উঠল ঠোঁটের কোণে শয়তানের হাসি। কিন্তু ফগ বললেন, কর্ণাটিকা জাহাজ ছাড়াও তো বন্দরে আরও অনেক জাহাজ রয়েছে। কথা শুনে প্রচণ্ড একটা ধাক্কা খেল ফিক্স। দেখল রানী আউদাকে নিয়ে ফিলিয়াস ফগ জাহাজগুলোর দিকে এগোতে শুরু করে দিয়েছেন। উত্তেজনা দমন করে দ্রুত অনুসরণ করল সে ফগকে। তার উপর অদৃষ্ট বোধ হয় অপ্রসন্ন। তা না হলে 3 ঘন্টা চেষ্টা করার পরও এতগুলোর মধ্যে একটা জাহাজের ক্যাপ্টেনও ইয়োকোহামা যেতে রাজি হলো না কেন? ফের হাসি ফিরে এলো ফিক্সের মুখে। কিন্তু ফগ নাছোড়বান্দা, হাল ছেড়ে না দিয়ে জাহাজ ঘাটে ঘুরে বেড়াতে লাগলেন তিনি। দেখল রানী আউদাকে নিয়ে ফিলিয়াস ফগ জাহাজগুলোর দিকে এগোতে শুরু করে দিয়েছেন। উত্তেজনা দমন করে দ্রুত অনুসরণ করল সে ফগকে। তার উপর অদৃষ্ট বোধ হয় অপ্রসন্ন। ফের হাসি ফিরে এলো ফিক্সের মুখে। কিন্তু ফিক্স ফগ নাছোড়বান্দা, হাল ছেড়ে না দিয়ে জাহাজ ঘাটে ঘুরে বেড়াতে লাগলেন তিনি। এক জাহাজের সাথে দেখা হলো তার। সে প্রশ্ন করল, সাহেব বুঝি কোনো জাহাজ খুঁজছেন? দেরি না করে ছাড়তে পারবে এমন কোনো স্টিমবোট আছে নাকি তোমার? আছে বই কি, 43 নম্বর পাইলট বোট, ওটাই আমার। এবছরে ওটাই সবচেয়ে ভালো বোট। দ্রুত বেগে যেতে পারবে? ঘন্টায় 8-9 মাইল গতিতে ছোটে। আসুন একবার দেখেই যান না, সমুদ্রে একটু বেড়াতে চান বুঝি? ঠিক তা নয়,
আমি ইয়োকোহামায় যেতে চাই, অবশ্য তুমি যদি নিয়ে যেতে রাজি হও। স্তম্ভিত হয়ে তাকালো জাহাজি ফগের দিকে। সাহেব, আপনি তামাশা করছেন না তো আমার সাথে? আরে না, তামাশা কেন করব? জাহাজ ফেল করেছি, অথচ 14 তারিখের মধ্যেই ইয়োকোহামায় পৌঁছতেই হবে। সেখান থেকে আমাকে আবার সান ফ্রান্সিসকো জাহাজ ধরতে হবে কি না? দুঃখিত সাহেব, তা সম্ভব নয়। প্রতিদিন যদি 100 পাউন্ড করে ভাড়া দিই, ঠিক সময় পৌঁছে দিতে পারলে আরও 200 পাউন্ড বকশিস। সত্যিই কি আপনি যাবেন সাহেব? নাবিক তখনও যেন বিশ্বাস করতে পারছে না। নিশ্চয়ই যাব। একবার আকাশের দিকে তাকালো নাবিক, তারপর তাকালো সীমাহীন সমুদ্রের দিকে। দোটানায় পড়ে গেছে সে। পায়চারি শুরু করে দিয়েছে, ভাবছে একদিকে এতগুলো টাকা, অন্যদিকে জীবনের আশঙ্কা। গোয়েন্দা ফিক্স তো ব্যাপার দেখে একেবারে তার সেই একই চিন্তা। এই বুঝি গেল সর্বনাশ হয়ে। ছোট নৌকো। রানী আওতার দিকে ফিরে বললেন ফিলিয়াস ফগ, আপনার ভয়টা করবে না তো? আপনার সাথে যেতে আমার ভয় কিসের? অনেকক্ষণ চিন্তাভাবনা করার পর অবশেষে নাবিক বলল, আমার ক্ষুদে নৌকোয় অত দূরের পথ পাড়ি দিতে সাহস করি না, বিশেষ করে এখন আবার ঝড় তুফানের সময়। বেঘোরে আমরা সবাই প্রাণ হারাতে পারি। ভেবে দেখুন, ইয়োকোহামা কত দূর এখান থেকে? 1600 মাইল। কে জানে, হয়তো সময় মতো পৌঁছতেও পারবো না। তবে একটা কাজ করা যেতে পারে। এখান থেকে 1100 মাইল দূরে নাগাসাকি, আর সাংহাই 800 মাইল। সাংহাই পৌঁছতে পারলে আমরা তীর ঘেঁষে এগোতে পারবো, স্রোতের টানটাও পাবো। কিন্তু আমি যে ইয়োকোহামায় আমেরিকার ডাকজাহাজ ধরতে চাই। ঠিক আছে, তাই হবে। সান ফ্রান্সিসকো জাহাজ তো ইয়োকোহামা থেকে ছাড়ে না, ছাড়ে সাংহাই থেকে। যাবার পথে ইয়োকোহামা আর নাগাসাকিতে থামে। ঠিক জানো তো? জানি বই কি। নভেম্বরের 11 তারিখ সন্ধ্যার সময় সাংহাই থেকে জাহাজ ছাড়বে। তার মানে হাতে সময় আছে 4 দিন, মানে 96 ঘন্টা। বাতাস যদি অনুকূল পাই আর ঘন্টায় 8 মাইল করে যেতে পারি, তাহলে ঠিক সময় পৌঁছতে পারবো সাংহাই। মাথায় যেন বজ্রপাত হলো ফিক্সের। ঘটনাচক্র দ্রুত যেদিকে মোড় নিচ্ছে, তাতে ডাকাতকে পাকড়াও করা আর কোনো আশা নেই, বুঝতে পারছে সে। কখন রওনা হতে পারবে তোমরা? ফগের প্রশ্নের উত্তরে নাবিক জানালো, ঘণ্টাখানেকের মধ্যেই। কিছু খাবার কিনবো আর নৌকার পাল্টা বাঁধবো, এই তো মাত্র কাজ। কথা তাহলে পাকা হয়ে গেল। নৌকোটা তোমারই তো? আমারই। আমার নাম জন বুনসবি, আর আমার নৌকার নাম তঙ্কাদেরি। এই নাও 200 পাউন্ড আগাম। ফগ নাবিকের হাতে একতারার নোট গুঁজে দিলেন। তারপর তিনি ফিক্সের দিকে তাকালেন, বললেন, আপনি যদি ইচ্ছা করেন তাহলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে প্রস্তাবটা দিতে চাচ্ছিলাম। তাহলে আধ ঘন্টার মধ্যেই আমরা তৈরি হইনি, কেমন? বিষণ্ণ কণ্ঠে রানী আওদা বললেন, কিন্তু পাসুপার্ত যে কি হলো? ফিলিয়াস ফগ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সাধ্য অনুযায়ী সব করব আমি। পুলিশের অফিসে গেলেন ফগ। পাসুপার্তুর চেহারা বর্ণনা দিয়ে তার অনুসন্ধান বাবদ যা খরচ হবে এবং তার বিলেতে ফেরার জন্য যে পরিমাণ টাকা লাগবে তা জমা রেখে গেলেন। বেলা 3টে। সমুদ্রে পাড়ি দেবার জন্য তৈরি হলো তঙ্কাদেরি। নৌকোটা ছোট হলেও খুব মজবুত আর দ্রুতগামী। নৌকোয় আরও জনচারেক নাবিক রয়েছে। বনসবীর শক্ত সামর্থ্য, উৎসাহী আর দক্ষ নাবিক। তঙ্কাদেরি তার গর্বের বস্তু। মালপত্তর নিয়েই নৌকায় চললেন ফগ আর রানী আওদা। ফিক্স আগেই চড়ে বসেছে। তাকে উদ্দেশ্য করে ফগ বললেন, এই নৌকোয় আপনার থাকার আরও ভালো ব্যবস্থা করতে পারছি না বলে আমি দুঃখিত। বেশ একটু লজ্জা পেল ফিক্স মনে মনে। একজন ডাকাতের আতিথ্য গ্রহণ করতে হয়েছে বলে নিজেকে বড় ছোট মনে হতে লাগলো তার। তবে মনে মনে স্বীকার করল, ডাকাত হোক আর যাই হোক, লোকটা খুব বিনয়ী আর ভদ্র। প্রতি মুহূর্তে তার ভয় হতে লাগলো, এখন যদি পাসুপার্ত এসে হাজির হয় তাহলেই সর্বনাশ। কিন্তু কপালটা ভালো ফিক্সের। নোঙর তুলল তঙ্কাদেরি। দেখতে দেখতে বন্দর ছেড়ে দ্রুত বেগে ছুটে চলল নৌকো সুনীল সাগরের পানি কেটে। বেশ দ্রুত গতিতেই ছুটছে তঙ্কাদেরি। নৌকায় বসে অথই অকুল সাগরের
এলোমেলো ঢেউয়ের দিকে চেয়ে আছেন ফগ। রানী আওদা সেই নিঃসীম সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটু ভয় পেলেও তা প্রকাশ করলেন না। সন্ধ্যা নামলো একটু পরেই। এদিকে আকাশেও কালো মেঘের চিহ্ন দেখা যাচ্ছে অল্প স্বল্প। প্রবল বেগে বইতে শুরু করেছে হাওয়া। তবে তঙ্কাদিরে আগের মতো দ্রুত বেগে ছুটে চলেছে দেখে ফগ একটু ভরসা পেলেন। পুরস্কারের লোভে সাধ্যমতো চেষ্টা করে চলেছে নাবিকরা। ভালোভাবে কেটে গেল প্রথম 2 দিন, কিন্তু তৃতীয় দিন ভোরবেলা ভয়ঙ্কর রূপ ধারণ করল আকাশ। দক্ষিণ দিকের সমুদ্র বিপুল উচ্ছ্বাসে ফুলে উঠল। বনসবই চারিদিকে ভালো করে দেখে নিয়ে ফগকে বলল, সাংঘাতিক ঝড় উঠবে বলে আশঙ্কা করছি। ঝড়টা দক্ষিণ দিক থেকে আসবে বলে মনে হচ্ছে, মানে একটা ঘূর্ণি বাতাস ধেয়ে আসছে। এ তো সুখবর, উৎফুল্ল দেখালো ফিলিয়াস ফগকে। দক্ষিণ থেকে ঝড় এলে আরো দ্রুত যেতে পারবো আমরা উত্তর দিকে। আপনার এ কথার উত্তরে আমার আর কিছু বলবার নেই। পিছন ফিরে চলে গেল বুনসবি। কিন্তু বুনসবির আশঙ্কায় সত্যিই প্রমাণিত হলো। সমুদ্র উথাল পাতাল করে দক্ষিণ দিক থেকে সাংঘাতিক একটা ঝড় ছুটে এলো রাত 8টার সময়। ভয়ঙ্কর ঝড়, তার সাথেই তেমনি মুষলধারে বৃষ্টি। রাগে ফুঁসে উঠল যেন সমুদ্র। প্রচণ্ড ঝড়ের ঝাপটা তঙ্কাদেরই ঝুঁটি ধরে ঝাঁকুনি দিতে শুরু করলো নির্মমভাবে। হিংস্র আক্রোশে ক্রুব্ধ একটা বাঘ তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়েছে যেন। সামাল সামাল, রব উঠল নাবিকদের মধ্যে। কিন্তু বিস্ময়কর বলতে হবে, নাবিক বুনসবির নৌকা চালানোর ওস্তাদি। ঝড়ের প্রচণ্ড তেজের মধ্যে পড়ে তঙ্কাদের আলোড়িত হলো বটে, কিন্তু ডুবল না। ঝড় যেন ডাক দিয়েছে তাকে, তাই তীর বেগে ছুটে চলেছে সামনের দিকে। আকাশের অবস্থা থেকে ফিক্স ভাবছে, কেন খামোকা মরতে এলাম, না এলেই ভালো ছিল। অসম্ভব ভয় পেলেও রানী আওদা ফিলিয়াস ফগের মুখের দিকে তাকিয়ে সাহসে বুক বাঁধার চেষ্টা করছেন। আর ফগ ভাবলেন, ঝড়টা এসে ভালোই হয়েছে, তা না হলে নৌকো এত দ্রুত ছুটত কিভাবে। ঝড়ের দিক বদলে গেল, সেটা এখন বইছে উত্তর পশ্চিমে। দিক পরিবর্তনের সাথে সাথে তাণ্ডবলীলা এত বেড়ে গেল যে বুনসবি তার নাবিকদের সাথে পরামর্শ করে ফগকে জানালো, কাছাকাছি কোনো বন্দরের দিকে না গেলে ভয়ঙ্কর বিপদে পড়বে আমরা। আমিও তাই ভাবছি, কোন বন্দরের দিকে যাব বলে দিন। আমি তো একটা বন্দরই চিনি। কোন বন্দর সেটা? সাংহাই। ফগের জবাব শুনে স্তম্ভিত হয়ে গেল নাবিক। অবাক বিস্ময়ে চেয়ে রইল সে ফগের মুখের দিকে। তারপর বলল, বেশ, তবে তাই হোক, সাংহাই বন্দরেই যাব আমরা। যেমন চলছিল তেমনি চলতে লাগলো তঙ্কাদেরই। কিন্তু রাত বাড়তে লাগলো, তার সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো তুফানের প্রচণ্ডতা। এমন বিপজ্জনক দুর্যোগ বোধ হয় কেউ দেখেনি কখনো। সে কি আক্রোশ সমুদ্রে, সে কি পাকসাট। তঙ্কাদেরই তখনও কেন যে ডোবেনি সেটাই একটা বিস্ময়। নৌকোটা দুবার ডুবতে ডুবতে রক্ষা পেল বটে, কিন্তু তার মাস্তুল, ছাদ ইত্যাদি সব উড়িয়ে নিয়ে গেল বাতাস। সকালের দিকে বাতাসের প্রচণ্ডতা একটু কমলেও তা বইতে শুরু করলো দক্ষিণ পূর্ব দিকে। প্রতিকূল হাওয়া কেটে নৌকো চালানো রীতিমতো কষ্টকর হয়ে পড়ল। দুপুরের দিকে একেবারে থেমে গেল ঝড় তুফান। অনাবিল নীল হয়ে উঠল আকাশ। হিসেব করে বুনসবি দেখল সাংহাই এখনও 50 মাইল দূরে। আগামী 6 ঘন্টায় এই 50 মাইল পেরোতে না পারলে জাহাজ ধরা সম্ভব হবে না। চিন্তায় পড়ে গেল সে। এদিকে সমুদ্র পুরোপুরি নিস্তব্ধ, হাওয়ার কোনো চিহ্ন নেই। হাতে আর মাত্র 6 ঘন্টার সময়। হাওয়া, একটু হাওয়া। কাল এত হাওয়া ছিল, আজকে এক কোণাও থাকতে নেই। গতি একেবারে শ্লথ হয়ে পড়ল তঙ্কাদেরই। একটু হাওয়ার উপর নির্ভর করছে এখন ফিলিয়াস ফগের হার জিত। কিন্তু তিনি সম্পূর্ণ নির্বিকার। দুশ্চিন্তার যেন কোনো কারণই দেখতে পাচ্ছেন না। দেখতে দেখতে সন্ধ্যা 6টা বাজল। দিগন্ত রেখা পেরিয়ে সূর্য ডুবে গেল। সাংহাই এখনও দীর্ঘ 3 মাইলের পথ। আর্তচিৎকার বেরিয়ে এলো বুনসবির গলা থেকে। আর হলো না, পেয়েও হারালাম পুরস্কারটা। করুণ চোখে সে তাকালো ফিলিয়াস ফগের দিকে। ফগ নিরুদ্বেগ, নির্বিকার। ঠিক সেই সময় একটা জাহাজের চোঙ দেখা গেল বেশ অনেকটা দূরে। হু হু করে ধোঁয়া উঠছে সেই চোঙ দিয়ে।
দেখে জাহাজটাকে চিনতে পারল বনশবী। আমেরিকাগামী জাহাজ। রাগে দিশেহারা হয়ে প্রলাপ বকতে শুরু করলো সে। ডুবে যাক জাহাজ, ডুবে যাক। জাহাজটাকে ডাকো, শান্তভাবে বললেন ফগ। কুয়াশার মধ্যে সংকেত দেওয়ার জন্য নৌকোয় পেতলের যে কামানটা ছিল তার নলে বারুদ ঠেলে সেটা ভরে ফেলল বনশবী। মাছ তুলে বিপজ্ঞাপক সাংকেতিক নিশান তুলল, তারপর আগুন দিল সে বারুদে। টঙ্কাদেরই ছোট পেতলের কামানটা গর্জে উঠল সমুদ্রের তরঙ্গহীন প্রশান্তিকে ভেঙে খান খান করে দিয়ে। কর্ণাটিকা হংকং ছেড়েছিল নভেম্বরের 7 তারিখে। ফিলিয়াস ফগ যে কেবিনে 3টি ভাড়া নিয়েছিলেন তার দুটোই খালি গেল। 8ই নভেম্বর ভোরবেলা জাহাজের নাবিকরা দেখল আলুথালু বেশে একজন যাত্রী হতবুদ্ধি হয়ে বসে আছে ডেকের ওপর। এই যাত্রীটি আর কেউ নয়, আমাদের যা পাসুপার্তু। কর্ণাটিকা হংকং ছাড়ল যেদিন, সেদিন তো পাসুপার্তু হংকংয়ে এক চণ্ডুখানে অজ্ঞান হয়ে পড়েছিল। সুতরাং জাহাজে আবার কিভাবে এলো সেই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে আবার সেই চণ্ডুখানায় ফিরে যেতে হবে। পাসুপার্তুকে অজ্ঞান রেখে চণ্ডুখানা থেকে বেরিয়ে গিয়েছিল ফিক্স। এর খানিক পরেই দুজন ওয়েটার এসে তাকে মেঝে থেকে তুলে ক্যাম্প খাটে শুয়ে দিয়েছিল। ঘণ্টা 3 পরে জ্ঞান ফিরল তার। কিছুই মনে পড়ল না পাসুপার্তুর, মনে পড়ল শুধু কর্ণাটিকার কথা। সন্ধ্যা হয়ে এসেছে, সে দেয়াল ধরে ধরে রাস্তায় বেরিয়ে এলো। তারপর যেন স্বপ্নের ঘুরে কর্ণাটিকা কর্ণাটিকার বলে চিৎকার করতে করতে জেটির দিকে এগিয়ে চলল। টলতে টলতে কর্ণাটিকার ডেকে গিয়ে উঠল পাসুপার্তু। তারপর জাহাজের নাম উচ্চারণ করতে করতেই আবার জ্ঞান ফিরে হারল। হংকংয়ে আরোহীরা এরকম প্রায় করে থাকে, তাই নাবিকরা মোটেও অবাক হলো না। জ্ঞানহীন পাসুপার্তুকে ধরাধরি করে তারা একটা কেবিনে রেখে এলো। ভোরের ঠান্ডা হাওয়া পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল পাসুপার্তু। এক এক করে সব কথা মনে পড়ে গেল তার। প্রথম চিন্তা ঢুকলো মাথায়, আমি যে এমন মাতাল হয়েছিলাম শুনলে মনিব কি বলবেন? যা হোক, শেষ পর্যন্ত যে জাহাজে উঠতে পেরেছি এটা কম কথা নয়। টিকটিকি ফিক্স নিশ্চয়ই এখানে আসতে সাহস করেনি। আশ্চর্য, মিস্টার ফগের মতো মানুষের পিছনে টিকটিকি লাগে। মনিবকে কি কথাটা এখনই খুলে বলবো? না, এখন নয়। টিকটিকি মিয়া আগে আমাদের সাথে সারা দুনিয়াটা এক পাক ঘুরুক, তারপর লন্ডনে ফিরে তাকে নিয়ে বেশ খানিকটা মজা করা যাবে। কিন্তু জাহাজের সর্বোচ্চ আতিপাতি করে খুঁজেও ফগকে কোথাও পেল না পাসুপার্তু। ভাবল নেশায় হুঁশ ছিল না বলে তবে কি সে অন্য কোনো জাহাজে উঠেছে? এই জাহাজ কি কর্ণাটিকা নয়? একজন নাবিককে প্রশ্ন করতে সে জানালো এটা কর্ণাটিকা জাহাজই। হঠাৎ তার স্মরণ হলো জাহাজ ছাড়ার সময় বদলে গিয়েছিল, কিন্তু সেই খবর মনিবকে জানানো হয়নি। অনুশোচনায় ভারী হয়ে গেল তার মন। শুধু তার দোষেই ফগ আজ সর্বস্ব হারালেন। তাকে হয়তো জেলের ভেতরে পচে মরতে হবে। পর মুহূর্তে প্রচণ্ড রাগ হলো তার ফিক্সের ওপর। হাত দুটো তার এমন নিষ্পিস করতে লাগলো যে সেই মুহূর্তে ফিক্স কাছে থাকলে সে আস্ত থাকতো কিনা সন্দেহ। নিজের অবস্থার কথা ভাবতে বসল পাসুপার্তু। টিকিট করা হয়ে গেছে, তাই ইয়োকোহামা পর্যন্ত জাহাজ ভাড়া ব্যাপারে কোনো চিন্তা নেই। কিন্তু তারপর কি হবে? সাথে তো একটা কানাকড়িও নেই। চোখে অন্ধকার দেখতে শুরু করলো সে। যথাসময়ে পৌঁছল জাহাজ ইয়োকোহামায়। জাহাজ থেকে তো নামতেই হবে। সারাদিন খাওয়া জুটবে কিনা সেটাই চিন্তার কথা। তাই জাহাজে পেট ভরে খেয়ে নিল পাসুপার্তু। নেমেই দেখল দীর্ঘ রাজপথের লোকজনের প্রচণ্ড ভিড়, গম গম করছে চারদিক। ইয়োকোহামার সাহেবপাড়া জাপানি পাড়া পেরিয়ে পাসুপার্তু বাজারে এসে থামল। রেস্তোরাঁ, কাফে, হিরে মুক্তোর দোকান, কিছুরই অভাব নেই। সারাদিন এইসব দেখতে দেখতে ঘুরে বেড়ালো সে। সন্ধে হয়ে এলো। খিদেতে পেট জ্বলছে, কিন্তু পয়সা নেই, তাই খাওয়ার স্বাদ অপূর্ণই থাকলো তার। অসহায় পাসুপার্তু জেটির দিকে পা বাড়ালো। রাতটা কিভাবে কাটলো তা সে নিজেই ভালো বলতে পারবে না। ভোরবেলা সে অনুভব করলো খিদে তাকে এমনই দুর্বল আর ক্লান্ত করে ফেলেছে যে পেটে কিছু না দিতে পারলে বেঁচে থাকাই বুঝি সম্ভব নয়। কিন্তু পয়সা নেই, খাওয়া জুটবে কোত্থেকে? ঘড়িটা ছিল সাথে, কিন্তু সেটা তার এত শখের জিনিস যে ঠিক করলো না খেয়ে মরতে হয় তাও মরবে, তবু ঘড়িটা বিক্রি করবে না। ভাবল এই অবস্থায় পোশাক বদলালে বিশেষ ক্ষতি নেই।
বরং পকেটে কিছু আমদানি হবে। পোশাকের দোকান থেকে নিজের পোশাকের বদলে পুরনো জাপানি পোশাক এবং কিছু নগদ পয়সা পকেটে নিয়ে রাস্তা নেমে পড়ল পাসুপারতু। একটা হোটেলে ঢুকে কিছু খেয়ে নিয়ে জাহাজঘাটের দিকে চলল। মনে আশা, আমেরিকাগামী কোনো জাহাজে চাকরি নিয়ে যদি জাপান ছাড়তে পারে। কিন্তু সুপারিশ ছাড়া চাকরি কার কপালেই বা জোটে? পাসুপারতুর কপালেও জুটল না। নিরাশ হয়ে যখন শহরে ফিরছে, হঠাৎ প্রকাণ্ড একটা বিজ্ঞাপন তার চোখে পড়ল। উইলিয়াম বাটুলকারের বিখ্যাত জাপানি সার্কাস পার্টি। আমেরিকা যাওয়ার আগে এই শেষ রজনী, নাকের আশ্চর্য কসরত দেখার এই শেষ সুযোগ ভুলে কেউ ছাড়বেন না। পাসুপারতু ভাবল, দলটা যখন আমেরিকা যাচ্ছে, এখন কোনো রকমে যদি এদের সাথে ভিড়ে যাওয়া যায় তাহলে সুবিধা হয়। তখনই সে সার্কাস পার্টির ঠিকানা সংগ্রহ করে উইলিয়াম বাটুলকারের কাছে গিয়ে হাজির হলো। বলল, যদি আমি আপনাদের সাথে আমেরিকা যেতে পারতাম বড় ভালো হতো। বাটুলকার প্রশ্ন করল, কিন্তু তোমাকে তো জাপানি বলে মনে হচ্ছে না। তোমার ওই পোশাক পরার কারণ কি? যার সাধ্যে যেমন কুলায় সে তেমনই পোশাক পরে। বাহ, সুন্দর বলছো তো। দেখে তো তোমাকে ফরাসি বলেই মনে হচ্ছে। আপনার অনুমান নির্ভুল। কিভাবে মুখ ভেঙাচি হয় তার নিশ্চয়ই ভালো জানা আছে তোমার। চটে উঠল পাসুপারতু। বলল, ফরাসিরা যে মুখভঙ্গি করতে পারে এ কথা সবাই জানে, কিন্তু তাই বলে ইয়াংকিদের মতো আর কেউ পারে না। তা ঠিক। শোনো, তোমাকে আমার সার্কাস পার্টিতে ভার করে রাখতে পারি। তুমি রাজি কিনা বলো? আহা, রাখছো কেন? গায়ে জোর আছে তো? খেতে পেলে গায়ে জোর পাই। গান টান গাইতে পারো? পারো তাহলে। কিন্তু এই গান কিন্তু যা তা ধরনের গান নয়। মাথা মাটিতে রেখে উপরের দিকে তুলতে হবে পা দুটো। বা পায়ের তলায় ঘুরবে একটা লাঠি, আর ডান পায়ে থাকবে একটা তলোয়ার। এই অবস্থায় তোমাকে গাইতে হবে গান। পারবে বলে মনে করো? ওসব কায়দায় একেবারে কিছু জানি না তা তো আর নয়। তবে আর কি, আপত্তি না থাকলে ঢুকে পড়ো আমার দলে। তখনই সার্কাস দলের চাকরি হয়ে গেল পাসুপারতুর। নাকের আশ্চর্য কসরত দেখার জন্য হু হু করে টিকিট বিক্রি হয়েছে। চারদিক লোকে লোকারণ্য। অর্কেস্ট্রা বাজার থেকে বাজছে। সার্কাস খেলা আরম্ভ হবে শিগগিরই। মধ্যযুগের পোশাক পরে ডানাওয়ালা কয়েকজন সার্কাসের লোক স্টেজে এসে দাঁড়ালো। অদ্ভুত অভিনব এক দৃশ্যের সৃষ্টি করল তাদের বড় বড় নাক। কারো নাক 8 হাত লম্বা, কারো 4 হাত, কারো 5 হাত। নাকগুলো আবার নানান রঙের রাঙানো। সব নাক বাঁশের তৈরি। আরও কয়েকজন লোক স্টেজে উঠে এসে সেই নাকড়াদের নাকের উপর নানান ধরনের আজব খেলা দেখাতে লাগলো লাফ চাপ দিয়ে। নাকের পিরামিড রচনা করার জন্য আরও 50 জন দীর্ঘ নাসা লোক স্টেজে উঠে এলো। এদের সাথে পাসুপারতুও এলো। এভাবে নাক বিশিষ্ট হবার ইচ্ছা ছিল না তার, কিন্তু আর কোনো উপায় নাই দেখে অজ্ঞতা রাজি হতে হয়েছে তাকে। দীর্ঘ নাক নিয়ে স্টেজের উপর শুয়ে পড়ল কয়েকজন। তাদের নাকের উপর শুলো আর কয়েকজন। এদের নাকের উপর আবার শুলো একদল। এই কায়দায় সেই নাকের পিরামিড উঁচু হয়ে উঠতে লাগলো। উঠতে উঠতে পিরামিডের চূড়া মঞ্চের শামিয়ানা স্পর্শ করল। আনন্দে উৎফুল্ল হয়ে করতালতে ফেটে পড়ল চারদিক। সেই সাথে তীব্র শব্দে বেজে উঠল অর্কেস্ট্রা। অকস্মাৎ দর্শকরা চমকে উঠে দেখল সুউচ্চ সেই পিরামিডে কেঁপে উঠেছে। সবাই দেখল সবচেয়ে নিচের দলের একজনের নাক খুলে গেছে। এক নিমিষে এত যত্ন করে তৈরি করা পিরামিড ভেঙে চুরমার হয়ে গেল। সার্কাসের লোকজন কোথায় কে ছিটকে পড়ল তার ঠিক নেই। বিভ্রাট কিন্তু পাসুপারতু দোষেই ঘটল। সেই মহা গণ্ডগোলের মধ্য থেকে হুড়মুড় করে কোনো রকমে বেরিয়ে এসে এক লাফ দিয়ে ফুটলাইট পেরোলো পাসুপারতু। তারপর ছুটে গিয়ে দর্শকদের মধ্যে একজনের পায়ের কাছে বসে পড়ল। রুদ্ধ কণ্ঠে বলল সে, আমাকে ক্ষমা করে দিন। আরে, এই যে পাসুপারতু। জি আজ্ঞে, আমি। যাও, জাহাজে গিয়ে উঠো এখনই। পাসুপারতু তখনই ফিলিয়াস ফগ আর রানী আউদার সাথে থিয়েটার ছেড়ে বেরিয়ে এলো। কিন্তু ফটকের কাছে দাঁড়িয়েছিল সার্কাসের মালিক। রাগে আক্রোশে ফুলছিল বাটুলকার। পিরামিড ভেঙে দেবার অপরাধে
পাসোপার্তুকে আটকালো সে। ক্ষতিপূরণ দাবি করল ফগের কাছে। ফিলিয়াস ফগ কথা না বাড়িয়ে বাটুলকারের সামনে একতারা নোট ফেলে সেই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে আমেরিকাগামী ডাকজাহাজে এসএস জেনারেল গ্র্যান্ট গিয়ে উঠে বসলেন। সাংহাই বন্দরে কি ঘটেছে পাঠক নিশ্চয়ই তা অনুমান করে নিতে পেরেছেন। ডাকজাহাজ নামে টঙ্কাদেরই কামানের আওয়াজ পেয়ে ফিলিয়াস ফগ বুনসবিকে প্রচুর টাকা পুরস্কার দিয়ে সেই জাহাজে ওঠেন এবং নভেম্বরের 14 তারিখে পৌঁছান ইয়োকোহামায়। সেখানে পৌঁছে কর্ণাটিকা জাহাজে খবর নিতে জানা গেল যে এক ফরাসি নাম পাসোপার্তু সেই জাহাজে ইয়োকোহামায় এসেছে। সেদিন রাতেই সান ফ্রান্সিসকো রওনা হবার কথা ফগের। তিনি কনসাল অফিসে গিয়ে পাসোপার্তুর খোঁজ নিলেন, কিন্তু কোথাও তার খোঁজ খবর করতে পারলেন না। জাহাজে ফেরার পথে তাঁবুর সামনে ভিড় দেখে সার্কাস দেখার জন্য ভেতরে ঢুকলেন। তারপর খেলা দেখতে দেখতেই কাছেই দর্শকদের মাঝখানে ফগ আর রানী আউদাকে দেখে পাসোপার্তু ব্যস্ত হয়ে উঠে কি কাণ্ড করে বসল, পাঠক তা আগেই জেনেছেন। রানী আউদার কাছ থেকে ফগের অসামসাহী সমুদ্র পাড়ি কাহিনী শুনল পাসোপার্তু। শুনল ফিক্স ও ফগের সাথে ইয়োকোহামায় এসেছে। ফিক্সের নাম শুনে একতিল উত্তেজিত হলো না সে। ভাবল উপযুক্ত সময়ে উচিত শিক্ষা দেবে সে ফিক্সকে, ফাঁস করে দেবে তার সব কথা। পাসোপার্তুর করুণ অবস্থা দেখে তাকে নতুন পোশাক কেনার জন্য কিছু টাকা দিলেন ফগ। বলা বাহুল্য জেনারেল গ্র্যান্ট জাহাজে গোয়েন্দা ফিক্সও ছিল। ইয়োকোহামায় পৌঁছে সে জানতে পারল তার সে কাঙ্ক্ষিত গ্রেপ্তারি পরোয়ানা এতদিনে বিলেত থেকে এসেছে, কিন্তু সেটার সাহায্যে ফগকে যে গ্রেফতার করবে তার উপায় নেই। কারণ ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে কোনো আসামিকে গ্রেফতার করার জন্য বিশেষ গ্রেপ্তারি পরোয়ানা লাগে, কিন্তু বিশেষ ব্যবস্থা করার সময় তখন আর ছিল না। সে ভাবল যাই হোক, গ্রেপ্তারি পরোয়ানা তো পাওয়া গেছে, এখানে না হয় ডাকাতকে ধরা গেল না, কিন্তু ইংল্যান্ডে সে আমাকে কিভাবে ফাঁকি দিয়ে দেখব। এইসব যখন ভাবছে এমন সময় দেখতে পেল সে পাসোপার্তুকে। ভয় পেয়ে দ্রুত নিজের কেবিনে গিয়ে লুকালো ফিক্স, কিন্তু তার মন্দ কপাল সেই রাতেই তাকে পাসোপার্তুর সামনে এনে হাজির করল। দেখা মাত্র কোনো কথা না বলে ফিক্সের মুখে সরাসরি কয়েকটা ঘুষি বসিয়ে দিল পাসোপার্তু। জাহাজের ডেকের উপর ছিটকে পড়ল ফিক্স। হো হো করে হাসতে লাগলো অনেক নাবিক আর যাত্রী। ফিক্স কাতর গলায় বলল, আর নয় পাসোপার্তু, ঢের তো হলো। হ্যাঁ, আপাতত হয়েছে বটে। এসো তাহলে, তোমার সাথে অনেক কথা আছে আমার। ফিক্স বলল, এখন আমি যা বলবো তার সবই ফিলিয়াস ফগের ভালোর জন্য। জাহাজের এক কোণে পাসোপার্তুকে ডেকে নিয়ে গেল ফিক্স। বলল, এতদিন পর্যন্ত আমি মিস্টার ফগের বিরুদ্ধে ছিলাম, কিন্তু এখন আমি ওর বন্ধু, যদিও এখনও আমার বিশ্বাস উনিই ডাকাত। আরে, এত উত্তেজিত হয়ে উঠছো কেন? কথাগুলো শোনোই না আগে। মনে হচ্ছে ফগ এখন বিলেত ফিরবেন। হ্যাঁ, তাকে আমি অনুসরণ করব, তিনি যাতে নির্বিঘ্নে বিলেতে পৌঁছতে পারেন। এখন থেকে আমাকে সেই চেষ্টাই করতে হবে। ওখানে পৌঁছলে জানা যাবে তোমার মনিব দোষী কি নির্দোষ। তার আগ পর্যন্ত আমি তোমার মতো তার শুভানুধ্যায়ী। কেমন? আজ তাহলে তুমি আর আমি বন্ধু। বন্ধু? চেঁচিয়ে উঠল পাসোপার্তু। কখনো নয়, তবে হ্যাঁ, আমরা আজ থেকে মিস্টার ফগের শুভানুধ্যায়ী হতে পারি, কিন্তু সাবধান, যখনই দেখব আপনি তার কোনো রকম ক্ষতি করার চেষ্টা করছেন, তখনই আপনাকে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব। কথাটা যেন ভুলবেন না। তাই হবে। ফিক্স বিদায় নিয়ে চলে গেল নিজের কেবিনে। এসএস জেনারেল গ্র্যান্ট অত্যন্ত দ্রুতগামী জাহাজ। হিসেব করে ফগ দেখলেন খুব সহজেই 2রা ডিসেম্বর সান ফ্রান্সিসকো, 11তে নিউ ইয়র্ক আর 20 তারিখে লন্ডনে পৌঁছতে পারবেন তিনি। চমৎকার আবহাওয়া পেয়ে জেনারেল গ্র্যান্ট দ্রুত গতিতে এগিয়ে চলল সান ফ্রান্সিসকোর দিকে। বর্ণনা করার মতো তেমন কিছু ঘটনা জাহাজে। যা কিছু ঘটল সব রানী আউদার মনে। দিনে দিনে ফগের প্রতি আকৃষ্ট হচ্ছে রানী আউদার হৃদয়। সে আকর্ষণের কারণ শুধু কৃতজ্ঞতা বলে মনে করলে ভুল হবে। নির্দিষ্ট এক সকালে সান ফ্রান্সিসকোয় এসে নোঙর ফেলল জেনারেল গ্র্যান্ট। আমেরিকাতে মাটিতে পা ফেলেই ফগ শুনলেন নিউ ইয়র্কের ট্রেন সন্ধ্যার সময় রওনা হবে। একটা হোটেলে উঠলেন তারা। নাস্তার পর রানী আউদাকে সাথে নিয়ে ইংরেজ কনসালের অফিসে গেলেন ফগ পাসপোর্টে সই করার জন্য।
শুনেছি আমেরিকার রেলপথে দস্যু ডাকাতের ভয় আছে, বলল পাসুপারতু। তারা নাকি খুব সাহসী, চলন্ত ট্রেনেই লুটতরাজ করে। বলছিলাম কি, কয়েকটা রিভলভার কিনে সাথে রাখলে ভালো হয় না? কিনতে পারো, বললেন ফগ, তবে পথে হয়তো কোনো কাজেই লাগবে না। পথে দেখা হয়ে গেল ফগের সাথে ফিক্সের। ফগ বললেন, এক জাহাজে এসেছি আমরা, অথচ একবারও দেখা হয়নি আপনার সাথে। আশ্চর্য তো। আগের কথা ভুলে ফগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল ফিক্স। বলল, আপনার সান্নিধ্য লাভ করা সত্যি ভাগ্যের কথা। ইউরোপে কাজের খাতিরে যেতে হচ্ছে আমাকেও। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমরা তাহলে একসাথে যেতে পারি। সে কি কথা? আপনার সাথে ভ্রমণ করাই তো আমারই সৌভাগ্যের ব্যাপার। বেশ তো, ইউরোপে একসাথেই যাওয়া যাবে। মতলব সিদ্ধ হলো ফিক্সের। মন্টগোমারি স্ট্রিট ধরে যাচ্ছেন ওরা। সামনে প্রচণ্ড ভিড় দেখলেন। লোকে লোকারণ্য, ভিড় ঠেলে সামনে এগোনো সম্ভবই নয়। মহা শোরগোল সেখানে। কেউ চেঁচাচ্ছে, কেউ পোস্টার হাতে নিয়ে ছোটাছুটি করছে, কোথাও ঝান্ডা উঠছে পথ করে, কোথাও দল বেঁধে স্লোগান দিচ্ছে লোকেরা, ক্যামারফিল্ড জিন্দাবাদ। আরেক দল বলছে মভিবয় জিন্দাবাদ। ফিক্স ভাবল, এ নিশ্চয়ই কোনো রাজনৈতিক সভা। বলল, চলুন আমরা কেটে পড়ি, এখানে থাকলে বিপদ হতে পারে। সেটাই ভালো মনে করলেন ফগও। রাস্তার একধারে সরে এসে তারা কেটে পড়বার সুযোগ খুঁজতে লাগলেন। ফগ ভাবলেন, হয়তো আমেরিকান ন্যাশনাল কাউন্সিলের সভাপতি নির্বাচন, নয়তো কোনো প্রাদেশিক শাসনকর্তা মনোনয়নের জন্য এই সভার আয়োজন করা হয়েছে। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা গল্প ৮০ দিনে বিশ্বভ্রমণ। আজ ছিল ৪র্থ পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে রয়েছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আশেপাশের সবাইকে জানিয়ে দিবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।